একজন আলোচিত একজন সচিব খুব দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে একজন চাকরি প্রার্থী একটা ছেলে 85 নম্বর পেয়েছে এবং সেটা ছিল ওই ওই চাকরির জন্য সর্বোচ্চ নাম্বার প্রার্থীদের মধ্যে। কিন্তু এই 85 পাওয়া ছেলেটিকেও চাকরি দিতে পারে নাই। তিনি দুঃখ প্রকাশ করলেন। কেন পারে নাই? শুধুমাত্র কোটার জন্য পারে নাই। কোটার কারণে সেটা সম্ভব হয়নি। আচ্ছা, কোটারই যদি এত ব্যবস্থা থাকে তাহলে মেধাটাকে মূল্যায়ন হয় কোথায়? নারী কোটা, প্রশ্ন কোটা, প্রতিবন্ধী কোটা, তারপরে হচ্ছে উপজাতি কোটা, এই যে বিভিন্ন কোটার কারণে সাধারণ যে ছাত্র, মেধাবী যে স্টুডেন্ট, সে তার আসলে যোগ্যতা অনুযায়ী সে যে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই কোটা পদ্ধতি রহিত করবে কারা? এখন আমি গত কয়েকদিন আগে একটা নিউজে দেখছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধ করেছে, যে ভারতের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে 69,000। কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিবার হচ্ছে, এটাকে মুক্তিযুদ্ধ বলা যাবে না, মুক্তিযুদ্ধ পরিবার বলতে হবে। মুক্তিযুদ্ধ পরিবার হচ্ছে 3.5 লক্ষ। এখন এই 3.5 লক্ষ পরিবারের ভিতর থেকেই চাকরি দিতে হবে, 3.5 লক্ষ পরিবারেই সব কিছু ভোগ করবে। আসলে এই জন্য তো দেশ স্বাধীন হয় নাই। তাহলে কি দেশ আবারও কি স্বাধীনতা দেশের জন্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে নাকি? যদি সেটা দেশের 18 কোটি জনগণের জন্য, যদি 18 কোটি জনগণের জন্য যদি আবারও স্বাধীনতা করতে হয়, তাহলে দেশের মানুষ তো করতে বাধ্য হবে। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই কোটা সংস্কার আন্দোলনে রাতের অন্ধকারে সেখানে সমন্বয়কদেরকে ডেকে নিয়ে মীমাংসা করার চেষ্টা করছে শেখ হাসিনা। কিন্তু চেষ্টা করার পরেও সেটা আসলে শেখ হাসিনা নিজেই নিজের গদি ধরে রাখার জন্য সেটা মুক্তিযুদ্ধ কোটা দিয়ে তিনি সাধারণ বা মেধাবী স্টুডেন্টকে দূরে রাখার চেষ্টা করে। আমরা যদি একটা জিনিস চিন্তা করি, মালয়েশিয়া আমাদের প্রায় 10 বছর পরে স্বাধীনতা লাভ করেছে, 10 থেকে 15 বছর পরে স্বাধীনতা লাভ করেছে। আমি যদি পৃথিবীর ইতিহাসে দেখি, আরও অন্য অন্য রাষ্ট্র আমাদের পরে স্বাধীনতা লাভ করে। সিঙ্গাপুর আমাদের চেয়ে আজকে অনেক উন্নত মানের। আমার দেশের জনগণ সিঙ্গাপুর আজকে সেখানে কাজ করার জন্য যাচ্ছে, মালয়েশিয়াতে আমরা কাজ করার জন্য যাচ্ছি। কাতার যদি আমরা আয়তন হিসেব করি, আমাদের দেশের আয়তনের তুলনায় খুবই নগণ্য একটা রাষ্ট্র, কিন্তু সে কাতার আজকে মরুর দেশ, সেখানে উৎপাদন হয় না, সেখানে আজকে আমাদের দেশের শ্রমিক যাচ্ছে কাজ করার জন্য। তাহলে আমাদের এই সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলাদেশে আজকে এই অবস্থা কেন হচ্ছে এবং বাংলাদেশের উন্নতি আসলে কোথায়? 2006 সালে বাংলাদেশ সুখী রাষ্ট্রের তালিকায় ছিল যেখানে 23তম, আজকে সেখানে 129তম। প্রায় 100 পরিমাণ সেখানে অসুখী, 100-র মতো হয়ে গেছে, প্রায় 100-র বেশি হয়ে গেছে। এই যে 10 বছর 15 বছরের গ্যাপে এত বেশি কি কেন হলো? এর জন্য আসলে দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে প্রকৃত অর্থে শিক্ষার মূল্যায়ন না করা। জাতি হিসেবে আমরা আসলে ওই রকম শিক্ষা অর্জন করতে পারি নাই যে শিক্ষা আমার নৈতিকতার সমন্বয় গড়ে তুলবে। সেই শিক্ষা আমার ভিতরে তৈরি হয় নাই। সেই শিক্ষা তৈরি না হওয়ার কারণে যে আমাকে শিক্ষা দিচ্ছে সেই ব্যক্তিও ভালো না, আর যে আমি শিক্ষার পরবর্তী সময়ে যখন আমি আবার চাকরি জীবনে পা দিব, তখন আবার আমাকে ঘুষ দিয়ে আমাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়ে আমাকে চাকরিতে যেতে হচ্ছে এবং আমি সেখানে অসাধু হয়ে যাচ্ছি। গত স্বাধীনতার 55 বছরে যেটা দেখা গেল, সেটা মুক্তিযুদ্ধ পরিবাররা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে এবং ফায়দা ভোগ করেছে। সেই সকল মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানেরা দেশটাকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা সেখানে তারা দেশ থেকে বের করে নিয়ে গেছে এবং দেশটাকে অকার্যকর করেছে, অচল করেছে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখোমুখি করেছে বারবার এদেশের মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানেরা। তাহলে এই মুক্তিযুদ্ধ কথাটা কতদিন পর্যন্ত চলবে? এই মুক্তিযুদ্ধের এই প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে? মুক্তিযুদ্ধ পরিবারে তাদের সন্তানেরা এই সুযোগ সুবিধা ভোগ করার কথা ছিল, কিন্তু আজকে নাতিপুতির মধ্যে চলে আসছে, আগামী দিনে আগামী প্রজন্মের মধ্যে চলে যাবে। তাহলে সাধারণ অন্য লোকগুলা তো এদেশের জন্য আসলে একটা বোঝা হয়ে যাবে এবং তাদের শিক্ষা, তাদের জ্ঞানকে আসলে সঠিকভাবে কাজে লাগানো হবে না। এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় সামনে অপেক্ষা করছে। আসুন প্রত্যেকের অবস্থান থেকে আমরা এই কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা পোষণ করি এবং এই রায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলি। আমরা দেশের সঠিক এবং জ্ঞানী
মেধাবী, জিনিয়াস, ম্যারিটোরিয়াস ছেলে এবং মেয়েদেরকে, আমরা প্রকৃত শিক্ষাকে আমরা উৎসাহ প্রদান করি। আমরা আমাদের দেশকে একজন দক্ষ কারিগরের হাতে তুলে দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ হই, একতাবদ্ধ হই। তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ইউরোপ আমেরিকার সাথে, আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে পিছনে ফেলে আমরা উন্নত বিশ্বের শিখরে আমরা অবতরণ করব। তাহলে ইনশাআল্লাহ আমার দেশ পৃথিবীর দরবারে মাথা উঁচু করে কথা বলবে। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে একাত্মতা পোষণ করে আমরা কাজ করি এবং